সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৃষ্টিতে চট্টগ্রামের পর রাজধানীতেও জলাবদ্ধতা, আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন হাওরে ডুবছে পাকা ধান, ফসল রক্ষা বাঁধ ভাঙায় আরও ক্ষতির আশঙ্কা। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থী, কারখানায় উৎপাদন ব্যাহত। রাজধানীতে বাড়ছে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য, অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার মুষলধারে বৃষ্টি হওয়ায় রাজধানীতে দেখা দেয় জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। ভোর না হতেই এমন বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা, তাই দিনের শুরুতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীর। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে বিপাকে পড়েন, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। আর যাদের কাছে ছাতা ছিল তারাও পুরোপুরি রক্ষা পাননি। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমার এখন তো অফিসে যেতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। এখন যদি রিক্সা না পাই তাহলে তো অফিসে তো এটা মানবে না। 30 টাকার ভাড়া 30 টাকায় নেওয়া হয়, 40 টাকার ভাড়া 40 টাকায় নেওয়া হয়। স্বাভাবিক ভাড়া ওই যে একজনের ঠ্যাক দিয়ে ভাড়া নেওয়া তা হয় না। আজকে বৃষ্টির জন্য আর কি, প্রতিদিন এত দাঁড়াইতে হয় না। বৃষ্টি, তারপর হচ্ছে ধাক্কাধাক্কি বাসের মধ্যে। সকাল তখন বৃষ্টি হইতেছে, গাড়ি পাইতেছে না, অনেক সময় ধরে দাঁড়ায় আছে। বৃষ্টির প্রভাবে ঢাকার বিভিন্ন সড়ক ও গলিতে দেখা দেয় জলাবদ্ধতা, এতে বিভিন্ন যানবাহন চলে ধীর গতিতে। এ সময় দুর্ভোগে পড়েন অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। বৈরী আবহাওয়ায় অনেক স্কুলে বন্ধ গেছে ক্লাস ও পরীক্ষা। বৃষ্টির কারণে এই ছাত্ররা যে আসতে পারবে না, এই কারণে পরীক্ষা বন্ধ করে স্থগিত করছে। পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ওইটা পোস্টপন্ড হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি, আজ যাতায়াতে খুবই কষ্ট হয়ে গেছে। আমার ওই জায়গায় অনেক পানি জমছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। চলমান যে বৃষ্টি রয়েছে এটা কন্টিনিউ করবে। এটা আগামী মাসের 3-4 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হবে, যেটা হচ্ছে আগামী 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এই সময় বৃষ্টি না, ভারী বর্ষণ না, এর সাথে বজ্রপাত রয়েছে এবং কালবৈশাখী ঝড়ো হাওয়া রয়েছে, এমনকি সাগর উত্তাল রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে আগাম বৃষ্টি হচ্ছে, একই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা বেড়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বৃষ্টিতে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো তলিয়ে যায় বন্দর নগরী চট্টগ্রামের নিচু এলাকায়। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। চট্টগ্রামের জলাবদ্ধতা অব্যাহত থাকায় দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের টানা দ্বিতীয় দিনের মতোই কিন্তু নির্মাঞ্চলগুলো এভাবে জলজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে এই প্রবর্তকের মোড়ে হাঁটু থেকে কোমর পানি। সাধারণ মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অবস্থা বেশি খারাপ। এখানে চট্টগ্রাম মেডিকেলে আমার এক বন্ধুর বাচ্চা দেখতে আসলাম, কিন্তু এই অবস্থা হবে জানলে তো আসতাম না। বন্দর নগরী বলে কথা, এটা আরো উন্নত হওয়া দরকার। পানি সামনের দিকে বুক ভ্রমণ পানি, একান্ডু পর্যন্ত পানি। দুর্ভোগ তো অনেকেই দুর্ভোগ। জিসি মোড়ে আমার বাসা, তো আমি যে এখন বাসায় যাব, এই আবার পানি মারিয়ে যেতে হচ্ছে আর কি। গতকালকে অফিস শেষ করে সেম এতটুকু পানিতে এখান দিয়ে যাওয়া লাগছে, আর কোনো ওয়ে নাই। যে ফার্মাসিউটিক্যালে জব করি, এখন আবার অফিসে যাইতে হচ্ছে। তো আমরা আমাদের জবের জন্য আসলে এত কষ্ট করে যাইতে হচ্ছে। রিক্সাওয়ালারা খুবই কষ্ট করতেছে, সবার অনেক কষ্ট, খুব বেশি কষ্ট। কষ্ট তো হচ্ছে। এখানে তো মনে করেন যে পানিগুলো উঠতেছে, নালার যে কাজ করতেছে ওরা, যে মনে করে একটা করে তো একটা শেষ করে তো আরেকটা করছে না। এটা আমাদের জন্য একটা সম্পূর্ণ ব্যর্থতা, আর কিছু না। কিন্তু বাচ্চা নিয়ে এই অসুস্থ অবস্থায়
হসপিটালে যাওয়া অনেক কষ্ট। বৃষ্টি কিন্তু মানুষের জন্য বৃষ্টি বিলাস বলা হয়, কিন্তু চট্টগ্রামের মানুষের জন্য বৃষ্টি মানে হচ্ছে একটি আতঙ্ক। ঝড়ো হাওয়া যখন বাড়তে থাকে, বৃষ্টির তীব্রতা যখন বাড়তে থাকে, তখন চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলো এভাবে পানিতে তলিয়ে যায়। নগরকে এভাবে অপরিকল্পিতভাবে যারা তৈরি করেছে তারা কিন্তু এই দায় এড়াতে পারে না। এক গলা পানি হয়েছে আমাদের, দেখেন অনেক কষ্ট। সময় যে দেখেন তো বন্ধ হয়ে গেছে, দেখেন না পানি উঠে গেছে, কাস্টমার আসতে পারতেছে না, তারপর অনেক মাল নষ্ট হয়ে গেছে। চট্টগ্রামের এই জলাবদ্ধতার অভিশাপ থেকে সাধারণ মানুষ কিভাবে মুক্তি পাবে সেটি কিন্তু আজ সংসদ ভবনও যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও বলেছেন সবাইকে যেন তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করা হয়। চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ। এদিকে সিলেট বিভাগে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। গত 24 ঘন্টায় ভারী বর্ষণে বিভাগের বিভিন্ন জেলায় পানি জমে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, বেড়েছে জনভোগান্তিও। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে মনু নদীর পানি বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। প্রতিদিনের বৃষ্টিতে নদীর পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে, ফলে কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বৌলাই নদীর পানির চাপে ভেঙে গেছে ঝিনিরিয়া হাওরের রাস্তা, এতে তলিয়ে যাচ্ছে বড় ফসল। রাস্তাটির আশেপাশে প্রায় 26 হেক্টর বোরো ধানের মধ্যে 15 হেক্টর জমির ধান কাটা হলেও বাকিগুলো বৃষ্টির পানিতে নিমজ্জিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের বেশ কয়েকটি হাওর প্লাবিত হয়েছে। এতে জেলার কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় 5000 হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এই কষ্ট করে কিন্তু আজকে আমরা করে একটাও ধান তুলতে পারিনি। 18 খেরের দেখার মধ্যে শাক সম্পূর্ণ পানির তলে। 16 জায়গা করছিলাম, 5 জায়গা হাঁটাইছি, 10 জায়গা চলে গেছে, 11 জায়গা চলে গেছে। এখন হাইটে সাইডে ওই যে আমরা কোনো শান্তি নাই, এটা অবস্থা আছে। ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওর অঞ্চলে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। দ্রুত বাড়ছে নদ নদীর পানি, ফলে যে কোনো সময় ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা। টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরের কুমিল্লা ঈশ্বর পাঠশালা কেন্দ্রে পরীক্ষার সময় ক্লাসরুমে পানিতে ডুবে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদেরকে বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিতে হয়েছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের 7 জেলায় বজ্রপাতে অন্তত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বিভিন্ন সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে পটুয়াখালীতে 4 জন, জামালপুরে 2 জন, বরগুনায় 2 জন, ময়মনসিংহে 1 জন, বাগেরহাটে 1 জন, রংপুরে 1 জন ও রাজবাড়ীতে 1 জনের মৃত্যু হয়। এদিকে গত 2 দিনে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী সহ জেলার বিভিন্ন উপজেলার অন্তত 50টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টি এবং বজ্রপাত চলাকালে অসচেতনতার কারণে এবং ঘরের বাইরে থাকায় হতাহতের ঘটনা ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা। সারা দেশে ঘন ঘন লোডশেডিং এর কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি থেকে শুরু করে শিল্প, কলকারখানার উৎপাদন কার্যক্রমে পড়ছে নেতিবাচক প্রভাব। নরসিংদীতে তীব্র বিদ্যুৎ বিভ্রাটের ফলে তৈরি পোশাক কারখানা সহ মিল ফ্যাক্টরিগুলোর মালিক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলার কোথাও কোথাও দিনে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে শ্রমিকরা দিনের মূল্যবান কর্মঘণ্টা হারাচ্ছে, আর মালিকরা উৎপাদন খরচ গুনছে 40% বেশি। বিদ্যুৎ তো আমাদের উৎপাদনের একটা বড় সহায়ক।
এখন এই জিনিসগুলির জন্য আমাদের উৎপাদনটা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিদ্যুৎ যাওয়ার যে টাইম স্কেডিউলটা, যে কোন সময় বিদ্যুৎটা যাবে, কোন সময় বিদ্যুৎটা আসবে, এটার কোনো ফিক্সড ইয়ে নেই। হঠাৎ করে বা কোনো ইনফরমেশন না থাকাতে বিদ্যুৎ চলে যাওয়াতে আমাদের উৎপাদনের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে থমকে যাচ্ছে এসএসসির প্রস্তুতি। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। ইন্টারনেট থাকলেও বিদ্যুৎ না থাকায় অনলাইনে পড়াশোনার সুযোগ কাজে লাগাতে পারছেন না শিক্ষার্থীরা। এই যে এখন এই সময়ে কারেন্টটা নাই, এখন তো আর ঝড় হচ্ছে না বা তুফান হচ্ছে না যে এই সময়ে কারেন্টটা নাই। এই সময়ে আমাদের পরীক্ষার সময় প্রতিটি সময় আমাদের জন্য অনেক মূল্যবান। আমাদের কিছুক্ষণ পর পর কারেন্ট নিয়ে যাচ্ছে, আমাদের পড়ালেখা করতে অসুবিধা হচ্ছে। ধরলেন 1 ঘন্টা কারেন্ট দিলে ওনারা 2 ঘন্টা কারেন্ট নিয়ে রাখি দেয়। গ্রীষ্ম এলেই দেশের সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় থাকে চুয়াডাঙ্গা। এর সঙ্গে তীব্র লোডশেডিংয়ে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শহর থেকে গ্রাম সবখানেই একই চিত্র। চাহিদার তুলনায় 35 থেকে 46% বিদ্যুতের ঘাটতিতে প্রতি ঘন্টায় হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিংয়ের প্রভাব পড়ছে এসএসসির পরীক্ষার্থী ও ব্যবসায়ীদের ওপর। আমরা অতিরিক্ত গরম পড়ছে চুয়াডাঙ্গাতে, কোনো রকমের কারেন্ট থাকছে না, অস্থির হয়ে যাচ্ছি। যে কোনো জায়গায় কাজ করতে গেলে বিদ্যুতের জন্য 2-3 ঘন্টা বসে থাকতে হচ্ছে। কারেন্ট পাওয়া যাচ্ছে না, মোমবাতি জ্বালিয়ে আমরা দোকানদারি করছি এবং বাংলাদেশ সরকার যে নির্দেশ দিয়েছে সেই তুলনায় কারেন্টও থাকে না, সেটাই। এমন সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের আশা সাধারণ মানুষের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে 12 দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার সকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী আরও বলেন, পরিকল্পনা বাস্তবায়ন করতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার কথাও জানান প্রধানমন্ত্রী। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সমূহ যেমন অর্থাৎ বর্জ্য ফেলার স্থান আধুনিকরণের লক্ষ্যে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন, সচেতনামূলক গ্রাফিতি কাজ অন্তর্ভুক্ত করে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। মাননীয় স্পিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নোরিকাজুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান জাপানের কৃষিমন্ত্রী। সেই সাথে বাংলাদেশ জাপান সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কার্যকরভাবে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ দূত বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাপান ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হল তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্যে কৃষি খাত, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। অনিয়ন্ত্রিত গতির এসব যান মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে। এতে ঝুঁকিতে পড়ছেন যাত্রী ও চালকরা, কিন্তু দেখার যেন কেউ নেই। যত্রতত্র ব্যাটারি চালিত রিকশার দাপট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অলিগলিতে ব্যাটারি চালিত রিকশার দাপট এখন নিত্যদিনের বাস্তবতা। নেই কোনো লাইসেন্স, নেই গতির নিয়ন্ত্রণ, আর এই অনিয়ন্ত্রিত গতির বলি হচ্ছে সাধারণ মানুষ। আমি ওয়াইফকে প্রথমে জানাই নেই যে ওর বাচ্চাটা নাই। 2024 সালের সেপ্টেম্বরের ঘটনা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখিয়ে রাজধানীর বাসায় ফিরছিলেন শাহিদ আহমেদ, কিন্তু বেপরোয়া একটি ব্যাটারি চালিত রিকশা
তছনছ করে দেয় তাদের পৃথিবী। স্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু এরই মধ্যে শেষ হয়ে যায় তার গর্ভের সন্তান। অভিশপ্ত এই দিনের কথা ভুলতে পারছেন না শাহিদ। হসপিটাল থেকে আমি রিপোর্টটা নেওয়ার আগ পর্যন্ত আমার হার্ট মনে হচ্ছিল যে আমার হার্ট বেড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর আমি যখন রিপোর্টটা পাই, আমি শিওর যারা প্রথমবার বাবা হয়েছে তারা এই ব্যাপারটা ফিল করতে পারে যে আমি যখন দেখি যে আমার বাচ্চার হার্টবিটটা নাই, এরপর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কথা খারাপ লাগছে। তিনি জানান, সন্তান হারানোর শোকের সাথে শুরু হয় তাদের মানসিক বিপর্যয়। শাহিদের স্ত্রী সাইমা আক্তার মিম মেডিকেল শিক্ষার্থী হওয়ায় শারীরিক মানসিক কষ্টের পাশাপাশি তার পড়াশোনার অপূরণীয় ক্ষতি হয়। আমরা যারা প্রথম বাবা হওয়ার ফিলিংস যারাই পেয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, তারা জানে যে বাবা হব আসবে, এই ফিলিংসের উপরে দুনিয়ার কোনো ধরনের ফিলিংস থাকতে পারে বলে আমার মনে হয় না। তো এখনও অবধি আমি আমার প্রথম বাচ্চা, বাচ্চাটা থাকলে হয়তো 1-1.5 বছর বয়স হতো, আমরা এখনও মিস করি আর সারা জীবন মিস করি। আর আমি চাই না যে আর কারো এই এত বড় অপূরণীয় ক্ষতিটা হোক। চিকিৎসকরা জানান, ব্যাটারি চালিত রিকশার যাত্রীর পাশাপাশি চালকদের জীবনও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। 1626 জন অ্যাক্সিডেন্টাল রোগীর চিকিৎসা দিয়েছে এমার্জেন্সি ভিত্তিতে ঈদের বন্ধে। সেখানে অটো চালিত অ্যাক্সিডেন্টের সংখ্যা ছিল 387। একটি মানুষ ধরি প্রতিদিন টানা গাড়ি চালায়, এটি যে শুধু যে গাড়ির অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই আপনার ব্যাপারটা প্রযোজ্য তা না, ড্রাইভারের নিজের স্বাস্থ্যগত দিক থেকেও এটা আমি মনে করি যে এক ধরনের ঝুঁকি। শাহিদ আহমেদের জীবনের ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের অব্যবস্থাপনার চরম এক প্রতিফলন। একটি স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়েছে, কিন্তু প্রশ্ন হলো আর কত প্রাণ ছড়লে টনক নড়বে প্রশাসনের। এই অবৈধ ও অনিয়ন্ত্রিত মরণফাঁদগুলো কি এভাবেই রাজপথে দাপিয়ে বেড়াবে? হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বোতলজাত সয়াবিন তেল লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেলের বাজার মূল্য নিয়ে সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 টাকা থেকে 179 টাকা করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এতে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষার্থীরা পাটের তৈরি স্কুল ব্যাগ এবং জুতাও বিনামূল্যে পাবে বলে জানান তিনি। বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। প্রথমে 1 লক্ষ জুতো, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার 1 লক্ষ প্রথম বিজিএমই থেকে দিচ্ছেন তারা। তারপরে আমাদের সরকার থেকে, এলজিডি মিনিস্ট্রি থেকে, আমাদের মিনিস্ট্রি অ্যাজ এ হোল টোটাল প্রোগ্রামটা আমরা করব। দেশে হামে আক্রান্ত শিশুদের 74%ই কোনো টিকা পায়নি। এছাড়া আক্রান্তদের মধ্যে 14% টিকার মাত্র একটি ডোজ পেয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 1,09,00,000 শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা লক্ষ্যমাত্রার 61%। 2025 সালে দেশে এইচআইভি এইডস আক্রান্ত হয়ে 219 জন মারা গেছে। রোগী শনাক্ত হয়েছে 1491 জন, যা বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। গত 5 বছর ধরেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসা কার্যক্রমে ধীর গতি এবং অসচেতনতা এর জন্য দায়ী বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এবং এইডস হেলথ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় এসব বিষয়ে উঠে আসে। আলোচকরা জানান, বর্তমানে দেশের 23 জেলায় এইডস নির্মূলের সরকারি কার্যক্রম চলমান আছে। সাধারণ আইনজীবী ও জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে
আওয়ামী পন্থী আইনজীবীদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির আইন সম্পাদক। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। আওয়ামীপন্থী আইনজীবীদের সব ধরনের তৎপরতা সুপ্রিম কোর্টে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন, সুপ্রিম কোর্টে তাদের সভা সমাবেশ বা সাংবাদিক সম্মেলন করার আইনগত বৈধতা নেই। প্রিয় সাংবাদিক, আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট নেওয়া হয়। এ দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় সকাল 4টা থেকে বুথে বুথে ভোট গ্রহণ শুরু হয়। তার আগে ভোর 5টা থেকে শুরু হয় মক পোলিং, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হওয়ার আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোট যন্ত্র ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করে নেওয়া হয়। এর আগে 23 এপ্রিল 152টি আসনে প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল। রাজ্যের মোট 294টি কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে। গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলি হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 9 বছর বয়সী এক শিশুও রয়েছে। মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। উপত্যকাটির সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজা সিটির রেমাল এলাকায় একটি গাড়িতে ড্রোন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে 4 জন নিহত এবং 6 জন আহত হয়। এছাড়া খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলা ও গোলা বর্ষণের সময় 9 বছর বয়সী এক শিশু নিহত হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72,594 জনে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মেয়াদ আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা জানান, ইরানে আবারও বোমা হামলা শুরু করা বা পুরোপুরি সরে যাওয়ার চেয়ে অবরোধ চালিয়ে যাওয়া তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বলে ট্রাম্প মনে করেন। এ খবরের পর বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বেড়েছে। এবারে জানিয়ে দিব খেলার খবর। কাল শুরু হচ্ছে 10ম মেন্স ও 7ম নারী সেভেন্স রাগবি ন্যাশনাল টুর্নামেন্ট। পুরুষ ও নারী মিলিয়ে 26টি দল অংশ নিচ্ছে। এবার বাংলাদেশ আনসার ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধে মন গড়া ফিক্সচার করার অভিযোগ করেছে, যদিও তা অস্বীকার করেছে রাগবি ফেডারেশন। 10ম পুরুষ সেভেন্স ও 7ম নারী সেভেন্স রাগবি ন্যাশনালস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বৃহস্পতিবার। টুর্নামেন্টের আগের দিন সংবাদ সম্মেলনে ফিকচার প্রকাশ করে রাগবি ফেডারেশন। পুরুষ বিভাগে অংশ নেওয়া 18 দলের একটি বাংলাদেশ আনসার ফিকচার নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থাকে এই গ্রুপে, এটা হচ্ছে নিয়ম, টুর্নামেন্টের সবসময় নিয়ম। এই গ্রুপগুলো শেষ হওয়ার পরে যখন নকআউট পর্ব শুরু হচ্ছে, সেখানে সাধারণত এর সাথে সির খেলা হয় আর বির সাথে হয় ডির খেলা, কিন্তু এখানে ওনারা করছে কি, এই জিনিসটা হাতে করা হয়েছে, এর সাথে বীর খেলা দিয়ে দেওয়া হয়েছে। যারা শিরোপা প্রত্যাশী এই টিমগুলো দেখা গেছে এখান থেকে 50% টিম ওই নকআউট পর্ব থেকে ঝরে যাবে। টুর্নামেন্টে অংশ নেওয়া 18 দলের আরেকটি সাতক্ষীরা জেলা, যেটি প্রশিক্ষক হিসেবে দায়িত্বে আছেন রাগবি ফেডারেশনের প্রধান নির্বাহী নাজমুস সাকিব শোভন ও মিডিয়া কমিটির সদস্য আল ইমরান। বাংলাদেশ আনসার দলে কর্মকর্তাদের দাবি, একটি নির্দিষ্ট দলকে টুর্নামেন্টের ফাইনালে ওঠানোর জন্য প্রতিযোগিতা ড্র ও ফিকচার করেছেন ফেডারেশন কর্তারা। খেলোয়াড় ওখানে কমেন্ট করছে, একটা এরকম ধরা খাইছে এবং সেম ঘটনা এবারেও ঘটছে। তো সেখানে একজন সিইও, যিনি হচ্ছে বাংলাদেশের সিইও দায়িত্ব পালন করে রাগবি ফেডারেশনের, যে সেখানে সে হা করে উনি একটা দায়িত্বের জায়গা থেকে উনি এটা কিভাবে করতে পারে। এই বিষয়ে টুর্নামেন্ট কমিটির সহ সম্পাদক জানান, ফেডারেশনকে বিব্রত করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে। কম্বিনেশন মেথড যেটা আছে সেটা অ্যাপ্লাই করা হবে। এখানে অন্য কোনো আপনার যদি কনস্পিরেসি থিওরি দেখা যায়, এটা আসলে সত্যি না। দেশে ক্রীড়াঙ্গনের অবস্থা বিবেচনা করলে পেছনের সারিতে অবস্থান বাংলাদেশের রাগবির, কিন্তু টুর্নামেন্ট নিয়ে যখন কাদা ছোড়াছুড়ির মতো অবস্থা, তখন খেলোয়াড়দের ভাগ্য ঝুলে থাকে নানা অনিশ্চয়তায়।
মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ৮০-৯০-এর দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ির আদলে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। এখন পর্যন্ত ১,৬০,৭৭৯ কিশোর কিশোরী রেজিস্ট্রেশন করেছে 18টি ইভেন্টে। এর মধ্যে ১,১৬,৬৪৬ জন কিশোর ও ৪৪,১৩৩ জন কিশোরী রয়েছেন। বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে বিষয়টি জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 12 থেকে 14 বছর বয়সী শিশুদের নিয়ে মোট 7টি জনপ্রিয় ইভেন্টে এই প্রতিযোগিতা হবে। আগামী 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি উদ্বোধন করবেন। আমি যে উদ্যোগটি হাতে নিয়েছি, আমাদের সরকার যে উদ্যোগটি নিয়েছে, সেটা যাতে একদম প্রপার ওয়েতে, সেটা যাতে শুধু দেখানোর জন্য না হয়, সেটা বাস্তবিক অর্থেই আমি সেটার একটি বাস্তবিক রূপ এদেশের মানুষ এবং এদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বৃষ্টিতে চট্টগ্রামের পর রাজধানীতেও জলাবদ্ধতা, আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন হাওরে ডুবছে পাকা ধান, ফসল রক্ষা বাঁধ ভাঙায় আরও ক্ষতির আশঙ্কা। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থী, কারখানায় উৎপাদন ব্যাহত। রাজধানীতে বাড়ছে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য, অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডানোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।